নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আপনাদের সকলকে অরিজিৎ ম্যাথ চ্যানেলে স্বাগতম জানাই। তো আমরা কেপি কনস্টেবল এক্সামের জন্য যে 40টা ম্যাথ সিরিজের কথা বলেছিলাম, আজকে তার দ্বিতীয় দিনে সেট নিয়ে চলে এসেছি। এই সেটগুলোতে আমরা করব পরীক্ষায় যেমন 30টা কোশ্চেন আসবে, আমরা এখানেও প্রতিটা সেটে সেম 30টা কোশ্চেন আমরা এখানে প্র্যাকটিস করব। সেই কোশ্চেনগুলো হবে পরীক্ষা স্ট্যান্ডার্ডে, না তার থেকে বেশি কঠিন, না ইরিলেভেন্টলি সহজ হবে, না কঠিন হবে, ঠিক আছে? তো আগের দিন ক্লাস 1 দিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি উপরের আই লিঙ্কে বা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর এই ক্লাসের শেষে তোমরা পিডিএফ পেয়ে যাবে কোথায় না, এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অরিজিৎ ম্যাথস টেলিগ্রাম চ্যানেলে। তার লিঙ্কও তোমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ঠিক আছে? তো চলো, আজকে আমরা শুরু করব কেপি কনস্টেবলের জন্য মিক্স সেট। এখানে থাকবে 30টা কোশ্চেন, ঠিক আছে? 30টা কোশ্চেন কিন্তু মিক্স থাকবে, কোনো পার্টিকুলার চ্যাপ্টারে না, ঠিক আছে? তো চলো সেকেন্ড সেট শুরু করি। বলছে ফার্স্ট কোশ্চেন যে রেনু তার আয়ের 68% ব্যয় করে, যখন তার আয় 40% বৃদ্ধি পায় সে তার ব্যয় 30% বৃদ্ধি করে, তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পায়? দেখো, এই টাইপের কোশ্চেনগুলোতে তুমি এক্স ধরে করতে পারো, কিন্তু সেটা নেহাতি বোকামো হবে, কারণ পরীক্ষায় কী করে করছো তোমাকে দেখাতে হবে না, তোমাকে টাইমের মধ্যে করতে হবে। তো এই টাইপের কোশ্চেনগুলোতে আমি ধরে নেব রেনুর ইনকাম হচ্ছে 100 টাকা ধরলাম, তাহলে খরচা করে তাহলে 68% মানে হচ্ছে 68 টাকা। তাহলে সেভিংস কত হবে? সেভিংস হবে 32 টাকা। এইবার বলছে তার আয় 40% বৃদ্ধি পায়, তাহলে তার আয় কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 40%। 40% যদি বৃদ্ধি পায় আয়, তাহলে বর্তমানে আয় হয়ে দাঁড়াবে 140 টাকা। বলছে একই সাথে তার ব্যয়ও বৃদ্ধি পায় 30%, তাহলে এইটাও বৃদ্ধি পাবে কত পার্সেন্ট? 30%। তাহলে 68-এর সাথে তার 30% যোগ করলে হবে কি তোমার 88.4, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে ইনকাম হচ্ছে এত, আর খরচা হচ্ছে আমার কত? 88.4। তাহলে এখান থেকে যদি 140-এর থেকে যদি আমি 88.4 মাইনাস করে দিই, তাহলে কত হবে? তাহলে হবে 51.6। তো এই 51.6টা হচ্ছে কি, এখন এটা আমাদের সেভিংস, বর্তমানে সেভিংস। কিন্তু আগের সেভিংস কত ছিল? আগের সেভিংস ছিল 32 টাকা। তাহলে এখন সেভিংস কতটা বেড়েছে? এটার থেকে মাইনাস করে দেবো, তাহলে হচ্ছে 9, তাহলে 19.6 টাকা বেড়েছে। তাহলে 19.6 টাকা বেড়েছে কত টাকায়? 32 টাকায়। তাহলে দেখো, 32-এর 50% হচ্ছে 16 টাকা। এখানে ক্যালকুলেশান দেখো, এখানে সব পয়েন্টে ক্যালকুলেশান আছে, দেখতে পাচ্ছ সবকটাই পয়েন্টে আছে। তো তুমি বলতে পারবে না যে পয়েন্টে আসবে বলে এটাই হবে, তাহলে এখানে অ্যাপ্রক্সিমেট আমাকে ইউজ করতে হবে। দেখো, আমার আছে ইনকাম, প্রাইমারি সেভিংস কত ছিল? প্রাইমারি সেভিংস ছিল 32 টাকা। এখন সেভিংস কত বেড়েছে? 19 টাকা বেড়েছে। তাহলে দেখো, যদি সেভিংস 16 টাকা বাড়তো, তাহলে আমি বলতাম 50% বেড়েছে, তাই তো? এবার দেখো, তাহলে সেভিংস আমার কি হচ্ছে? 16%-এর থেকে একটু বেশি আছে, 50%-এর থেকে বেশি আছে। তাহলে এইটা হবে না, এটাও হবে না। এবার 50%-এর থেকে বেশি দুটো আছে, 61.25 আর হচ্ছে 61.5, ও 62.5 আছে, 61.25। এবার এখান থেকে আমার করে দেখতে হবে। দেখো, তাহলে দেখো আমাদের এসছে কত? আমাদের এসছে 19.6 বাই 32 ইন্টু 100। তাহলে এই পয়েন্টটা উঠিয়ে দিয়ে নিচে একটা 0 নিয়ে আসবো, পয়েন্টটা উঠে গেল, 0 0 কাটলাম। এটা কাটলে 4 দিয়ে কাটলে হচ্ছে 49, এটা 8। এবার এটা কাটলে 5, নিচে থাকছে 2, তাহলে আলটিমেটলি হচ্ছে কত? 245 বাই, এটা 4 হবে, 245 বাই 4। তাহলে আলটিমেটলি এটা ভাগ করলে কত হচ্ছে? 61.25%। তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে? 61 পয়েন্ট, সরি এটা না, তাহলে এটা অ্যান্সার হবে 61.25%, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাই। দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু এই বছর ডব্লিউবিপি কনস্টেবলের মেন্সে এসছে। বলছে একটি স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা এবং স্টপেজ সহ 51 কিলোমিটার পার ঘন্টা। এইরকম অঙ্ক আগের দিন বলেছি যে দূরত্ব যদি ফিক্সড থাকে, তাহলে কী হবে? টাইম আর হচ্ছে স্পিড একে অপরের ব্যস্তানুপাতিক হবে। তাহলে ঠিক সেমভাবে আগের দিনের মতো দেখো, এক পাশে নেব স্পিড
আর এক পাশে নেব টাইম, ঠিক আছে। তাহলে প্রথমে ছিল 60 কিলোমিটার পার ঘন্টা স্পিড, তারপরে হয়েছে কত 51। তাহলে টাইম আর স্পিড যদি হয় উল্টো, তাহলে এটা 60 কিলোমিটারে যখন যেত তখন 51 মিনিট সময় লাগতো, আর যখন 51তে যাচ্ছে তখন লাগবে কত 60। তাহলে দেখো টাইম চেঞ্জ হচ্ছে কতক্ষণ, এক্সট্রা লাগছে 9 মিনিট। তাহলে অ্যান্সার হবে 9 মিনিট। বলছে একটা সংখ্যাকে 280 দ্বারা ভাগ করলে 73 ভাগশেষ থাকে, তখন এই সংখ্যাকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে এই রকম টাইপের অঙ্কগুলোতে আমরা কি করি, যে এই যে ভাগশেষটা থাকছে এই ভাগশেষটাকে এটা দিয়ে ভাগ করে দিই। তাহলে কি হবে 73 ভাগ 35, তার মানে 2 বারে যাচ্ছে, এখানে 70, নিচে 3 থাকবে, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকবে 3। দেখো এটা তখনই হবে যখন এই যে দেখো এখানে 280 দিয়েছে, ঠিক আছে 280, ভালো করে দেখো এখানে 280 দিয়েছে আর এখানে 35 দিয়েছে। এখানে যদি 280-র জায়গায় অন্য কিছু দিত, 110, 15, 20 যাই হোক কিছু একটা দিত, তাহলে কিন্তু এরকম নিয়ম না হতে পারতো। কারণ কি, দেখো যেই সংখ্যা 280 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা কিন্তু 35 দ্বারাও বিভাজ্য, বোঝা যাচ্ছে। যেই সংখ্যাটা 280 দ্বারা বিভাজ্য সেটা 35 দ্বারাও বিভাজ্য বলে আমি এই 73 ভাগশেষটাকেই শুধু 35 দিয়ে ভাগ করে অ্যান্সার পাচ্ছি। কিন্তু এখানে যদি এরকম থাকতো যে প্রথম সংখ্যাটাকে 155 দিয়ে ভাগ করেছি, পরেরটাকে কত দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। পরেরটাই যাচ্ছে। বলছে এক ব্যক্তির প্রথম 5 মাসের গড় আয় হচ্ছে 1600 টাকা, পরের 7 মাসের গড় আয় হচ্ছে 1000 টাকা। তাহলে এক বছরে সে 3600 টাকা সাশ্রয় করলে গড় মাসিক ইনকাম কত। তাহলে দেখো প্রথম 5 মাসের আয় হচ্ছে 1600 টাকা, তাহলে প্রথম 5 মাসের খরচ, প্রথম 5 মাসের জন্য মাসিক এত টাকা খরচ করে। তাহলে প্রথম 5 মাসে 1600 টাকা যদি খরচ করে, তাহলে প্রথম 5 মাসের টোটাল খরচ হবে কত, 5 × 80 মানে হচ্ছে 8000 টাকা। সেমভাবে পরের 7 মাসে 1000 টাকা করে খরচ করে, তাহলে পরের 7 মাস কী হবে 7000 টাকা। তাহলে দেখো সে 8000 টাকা আর 7000 টাকা 15000 টাকা খরচ করে ফেলেছে, তার মানে 15000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। তাহলে সঞ্চয় করেছে কত, সঞ্চয় করেছে হচ্ছে 3600 টাকা। তাহলে আমরা দেখো এটা বেসিক জিনিস, আমরা জানি ইনকাম সমান সমান সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। ইনকাম করে আমরা এছাড়া বেশি কিছু করতে পারি না, তাহলে এটাই হবে ইনকাম। তাহলে 00681, তাহলে তার বার্ষিক ইনকাম হচ্ছে 18600 টাকা। তাহলে বার্ষিক ইনকাম যদি 18600 টাকা হয়, তাহলে মাসিক ইনকাম কত হবে, এটাকে 12 দিয়ে ভাগ করে দেব, তাই তো। তাহলে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখব, এটাকে যদি আমি জাস্ট 12 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখবো এটা আসবে অ্যান্সার 1550 টাকা হচ্ছে তার মাসিক গড় ইনকাম 12 মাসে, ঠিক আছে। অঙ্কটা বোঝা গেল আশা করি। পরেরটা যাচ্ছে। বলছে দুটি ট্রেন 38 কিলোমিটার পার ঘন্টা এবং 92 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একই দিকে চলছে, তাদের দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার, 400 মিটার এবং 350 মিটার। ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করতে দ্রুত গতির ট্রেনের কত সময় লাগবে। দেখো এইখানে ধীর গতি দ্রুত গতির দিক তাতে কোনো সমস্যা নেই। ধীর গতি যখন ট্রেনকে অতিক্রম করবে মানে কি, দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করা মানে কি, দুজনকে এরকম ছেড়ে চলে যাবে, একটা ট্রেন এই পাশে একটা ট্রেন এদিকে চলে গেল, সেরকম অবস্থায়। আচ্ছা, যদি গতিবেগ একই দিকে হয়, এটার ভেক্টরের নিয়ম অনুসারে দেখো দুটো কেস হয়। একটা হচ্ছে দুই ব্যক্তি একই দিকে বিপরীত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এর গতিবেগ s1, এর গতিবেগ s2, তাহলে এই আপেক্ষিক গতিবেগ হবে s1 প্লাস s2। আর যখন দুটি ব্যক্তি একই দিকে যাচ্ছে, ঠিক আছে, এটার গতিবেগ s1 আর এটার গতিবেগ s2, বলা থাকবে s2 গ্রেটার দ্যান s1, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হবে s2 মাইনাস s1, ঠিক আছে। এই হচ্ছে বেসিক ফান্ডা। তাহলে বলছে যে দেখো, তাহলে আগে এদের আপেক্ষিক গতিবেগ বার করি, একজনের গতিবেগ 92, একজনের গতিবেগ 38, তাহলে বিয়োগ করলে কত হবে 54 কিলোমিটার পার আওয়ার, তাই তো। এবার 54 কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে করবো, তাহলে কি করতে হয় 54 × 5/18, তাহলে এটা করলে 15 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে কত 15 মিটার পার সেকেন্ড। এবার তাহলে দেখো ট্রেন দুটো অতিক্রম করবে মানে কি, দুটো ট্রেনের লেন্থকে অতিক্রম করবে, তাহলে একটা ট্রেনের লেন্থ হচ্ছে 400 আর একটা ট্রেনের লেন্থ হচ্ছে 350, তাহলে টোটাল কত হবে 400 আর 350 হচ্ছে 750, 750 মিটার লেন্থ যাবে।
এবার দেখো ট্রেনটা আগের পেজে দেখেছিলাম ট্রেনটা 1 সেকেন্ডে যায় কত, 15 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 15 মিটার যায় তাহলে 750 মিটার যাবে কতক্ষণে, ভাগ 15, তাহলে এটা 50 বারে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 50 সেকেন্ড। ঠিক আছে, পরেরটা বলছে একটি ব্যাগে 6:3:2 অনুপাতে 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সার মুদ্রার আকারে 30 টাকা 80 পয়সা রয়েছে, তাহলে কতগুলি 50 পয়সা রয়েছে। ঠিক আছে, এখানে ভালো করে খেয়াল করো, এই টাইপের অঙ্ক দুটো টাইপের হয়, একটা হচ্ছে মুদ্রার অনুপাত আর একটা হচ্ছে কয়েনের সংখ্যার অনুপাত। এখানে দিয়ে দিয়েছে কি দেখো, টাকা মুদ্রার আকারে রয়েছে, মানে 1 টাকার কয়েন আছে 6টা, 3 টাকা 50 পয়সার কয়েনের অনুপাত হচ্ছে 3টে, আর 10 টাকার কয়েনের অনুপাত হচ্ছে 2টো। তাহলে 1 টাকার 6টা কয়েন মানে আমি বলতে পারি 6 টাকা, 1 টাকার 6টা কয়েন মানে 6 টাকা। এবার 50 পয়সার 3টে কয়েন মানে কি, 50 গুণ 3 মানে হচ্ছে 1.5 টাকা, 1.5, প্লাস 10 পয়সার 2টো কয়েন মানে হচ্ছে 20 পয়সা, 0.20। ঠিক আছে, তাহলে এই সব কটাকে যোগ করলে আমি পাবো হচ্ছে 7.7। তাহলে এই 7.7টার ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 30.8, এটাও কিন্তু ভ্যালু, এখানেও কিন্তু টাকা এসছে। তাহলে 7.7-এর ভ্যালু যদি এত হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 4। তাহলে 1-এর ভ্যালু যদি 4 হয়, 50 পয়সার কতগুলি মুদ্রা রয়েছে, তাহলে 1-এর ভ্যালু যদি 4 হয়, 50 পয়সার ডিনোমিনেশন কত, 3 ছিল, তাহলে 50 পয়সা কত হবে, 4 গুণ 3 সমান 12টি। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে এ নল এবং বি নল যথাক্রমে 6 এবং 8 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে সি নল সম্পূর্ণ ট্যাঙ্কটি 10 ঘন্টায় খালি করতে পারে। যদি নল একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কত সময়ের মধ্যে পূরণ হবে। একদম সোজা অঙ্ক। দেখো বলছে এ নল একটা ট্যাঙ্ককে 6 ঘন্টায় পূরণ করে, বি নল ট্যাঙ্কে 8 ঘন্টায় পূরণ করে, এবং সি নল ট্যাঙ্কটিকে 10 ঘন্টায় খালি করতে পারে। যেহেতু খালি করে আমি -10 লিখলাম। ঠিক আছে, তাহলে এবার এদের লসাগু করলে কত হবে, 120। 120 মানে হচ্ছে এটা 20 বার, এটা 15 বার, আর এটা 12 বার, -12। তাহলে দেখো এ 1 ঘন্টায় 20 লিটার জল ভরবে, আমি ধরে নিলাম 120 লিটার হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, এটা হচ্ছে ক্যাপাসিটি। ঠিক আছে, এটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এ নল 20 লিটার জল ভরবে, বি নল 15 লিটার জল ভরবে, আর সি নল কী করবে, 12 লিটার জল খালি করবে। তাহলে দেখো 20 আর 15 35 লিটার জল এ আর বি মিলে ভরছে। এবার যখনই সি চালানো হলো তখন কি হচ্ছে, 35-এর থেকে 12 বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে, 23 লিটার ভরছে। যেখানে 35 লিটার ভরছিল সেখানে এখন কত লিটার ভরছে, 23 লিটার ভরছে। তাহলে এ বি সি তিনজনকে একসাথে চালালে 23 লিটার ভরবে। তাহলে 23 লিটার ভরতে যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে 120 লিটার ভরতে কতক্ষণ লাগবে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে 120 ভাগ, সরি 5 ঘন্টা হবে, তো 5 ঘন্টা, 5 ঘন্টা হচ্ছে 115, তার মানে থাকছে কত, 5। তাহলে 5 পূর্ণ 5/23, অপশান বি হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই এটা। পরেরটাই যাচ্ছি। দেখো এই অঙ্কটায় কি বলছে, cot 60 ডিগ্রি প্লাস cosec 60 ডিগ্রি সমান এক্স হলে এক্সের ভ্যালু কত। তা একদম সিম্পল কোশ্চেন, তো এটা ভ্যালুটা জাস্ট বসাতে হবে। cot 60-র ভ্যালু হচ্ছে 1/√3। আচ্ছা, cosec 60-র ভ্যালু হচ্ছে sin 60-র অপোজিট, তার মানে কি হচ্ছে 2/√3। তাহলে এখান থেকে √3 লসাগু কমন চলে যাবে, তাহলে 3 আর 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3/√3 কাটাকাটি করলে আনসার কত হবে, √3। ঠিক আছে, পরেরটা বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা, 738 টাকা। তাহলে অর্থের পরিমাণ কত হবে। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। তার মানে দেখো একটা তো এমনি নিয়মে করলে হয়, আর একটা নর্মাল আছে। দেখো
আরেকটা হচ্ছে রেশিও মেথড। একটা আছে যেরকম ফর্মুলা আছে এ সমান সমান পি ইন্টু 1+r/100 এটা একটা আছে। আরেকটা আছে রেশিও মেথড। দেখো রেশিও মেথড ধরো আমি যদি 100 টাকা দেই আমি 105 টাকা পাবো, তাহলে কাটাকাটি করলে কত হবে? 20 টাকা দিলে 21 টাকা ফেরত পাবো প্রথম বছর। দ্বিতীয় বছরও সেম হবে, দ্বিতীয় বছরও 20 টাকা দিলে 21 টাকা ফেরত পাবো। এবার এটা গুণ করে দেবো, তাহলে এটা করলে কত হচ্ছে? 400, এটা হচ্ছে 441, তাই তো? এবার মাঝখানে দেখো এটা হচ্ছে আমার আসল টাকা পি, তাহলে এটা হচ্ছে এই 441টা হচ্ছে সুদ আসল, তাহলে 41 টাকাটা কি? সুদ। কোশ্চেনে এই 41-এর ভ্যালুই তোমাকে বলেছে 738 টাকা, তাহলে 41-এর ভ্যালু যদি 738 টাকা হয়, একের ভ্যালু কত হবে? তাহলে একের ভ্যালু হবে 8 টাকা। সরি 1 টাকা, 8 টাকা না, 18 টাকা। একের ভ্যালু হবে কত? 18 টাকা। তাহলে একের ভ্যালু যদি 18 টাকা হয়, আসল কত হবে? আসল হচ্ছে এটা, আসল কত হচ্ছে? এর সাথে 18 গুণ করে দেবো, তাহলে 18 4 18 কত? 72, তাহলে 7200 টাকা হচ্ছে আমার কি অর্থের পরিমাণ। পরেরটা দেখো, একজন পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের যোগফল 78 বছর। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:4, তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো এখন ধরলাম বর্তমানে তোমার বাবার বয়স 50 বছর, ঠিক আছে, আর তোমার বয়স 25 বছর, তাহলে 5 বছর যদি তোমার বয়স বাড়ে তোমার বাবার বয়সও 5 বছর বাড়বে। তো এখানেও সেম কনসেপ্ট, পিতা ও পুত্রের বর্তমান যোগফল বয়সের যোগফল 78 বছর, তাহলে 5 বছর বাদে কী হবে? পিতার বয়সও 5 বছর বাড়বে, পুত্রের বয়সও 5 বছর বাড়বে, তাহলে টোটাল কত বাড়বে? 10 বছর বাড়বে। তাহলে যেটা 78 ছিল 10 বছর বেড়ে কত হবে? 88 হবে। তাহলে দেখো পিতা ও পুত্রের তখন যখন 88 বয়স হচ্ছে তখন তাদের বয়সের অনুপাত কত হচ্ছে? 7:4। তাহলে আমি যদি রেশিও দুটো যোগ করে দিই আমি বলতে পারবো 11-র ভ্যালু হচ্ছে 88, তাহলে একের ভ্যালু কত হবে? 8। তাহলে একের ভ্যালু যদি 8 হয় তাহলে পিতার বর্তমান 5 বছর পরে বয়স কত হবে? 7 8 56, আর পুত্রের বয়স কত হবে? 4 8 32। তাহলে দেখো এই 56 বছর বয়সটা এটা কিন্তু 5 বছর পরের বয়স, তাহলে 5 বছর আগে বর্তমান বয়স পার করতে গেলে কী করতে হবে? 5 বিয়োগ করতে হবে, তাহলে 56 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 51 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। পরেরটা দেখো a/3 = b/3 = c/15, তাহলে এর মান কত হবে? যখন এরকম আকারে থাকবে এক হয় তুমি ওই পাশাপাশি এই তিনটে সমান লসাগু করে তুমি বার করতে পারো, আর না হলে যেরকম আছে ঠিক সেরকম অ্যান্সার করে দিতে পারো। অ্যান্সার হবে 3:5:15। পরেরটা দেখো বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 576 টাকা। যদি লাভের শতাংশ 16% হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মাঝখানে যে পার্থক্য, মানে ধরো সিপি আর এসপি এর মাঝের যে পার্থক্য এইটুকুইটা প্রফিট, তাই প্রফিট বলেছে 16%-এর ভ্যালু বলেছে 576 টাকা। আমি ধরে নিলাম যে সিপি হচ্ছে আমার 100, সিপি 100, তাহলে 16%-এর ভ্যালু যদি 576 টাকা হয় তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 100%-এর ভ্যালু কত হবে? তাহলে 16-র ভ্যালু যদি 16%-এর ভ্যালু 576 হলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 36, আর 100-র ভ্যালু কত হবে? এর পিছনে দুটো শূন্য, 3600 অ্যান্সার, ঠিক আছে। পরেরটা, একটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ভেতরে 2 মিটার প্রশস্ত ফুটপাতের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ছবি দিয়ে দেখাচ্ছি। ছবিটা বেঁকে গেছে। এরকম একটা কিছু ছবি দেবে,
ঠিক আছে। বলছে বর্গাকার বাইরে, এই যে বাইরের এটা হচ্ছে 10, ঠিক আছে। এবার এখান থেকে এইটা 2 মিটার কমেছে, এখান থেকেও 2 মিটার কমেছে, এই সাইড থেকেও 2 মিটার কমেছে। তাহলে বর্গক্ষেত্রের বাহু কী হবে? প্রতিটা 10 হবে। এটা যদি 10 হয় এটাও 10 হবে, এটাও 10 হবে, এটাও 10 হবে। তাহলে দেখো যেটা 10 ছিল সেটা এই পাশ থেকে 2 মিটার কমছে, এই পাশ থেকে 2 মিটার কমছে। তাহলে 2 2 4 মিটার কমে এই এক একটা বাহু কত হয়ে যাচ্ছে? 6 মিটার করে হয়ে যাচ্ছে না? তাহলে এই প্রতিটা বাহু কত হবে? 6 মিটার করে হয়ে যাবে। তাহলে বড় বর্গক্ষেত্র যখন ছিল তখন তার বাহু ছিল 10, তখন ক্ষেত্রফল কিন্তু কত ছিল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, মানে ক্ষেত্রফল ছিল 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100 বর্গমিটার। এবার এখন হচ্ছে কত? 6 6 হয়ে গেছে, তার মানে 6-এর স্কোয়ার, তার মানে 36 বর্গমিটার। তাহলে দেখো ছিল আগে 100, হয়েছে 36, তাহলে কত চেঞ্জ হয়েছে? বিয়োগ করলেই পেয়ে যাব। বিয়োগ করলে দেখবো এটা কত হচ্ছে? 64 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বর্গক্ষেত্রের চেঞ্জ কতটা হয়েছে? 64 মিটার স্কোয়ার। হ্যাঁ দেখো বলছে কে এর সর্বোচ্চ মান নির্ণয় করো যার জন্য 6 অঙ্কের সংখ্যা 241 6 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, দেখো এইটা এই অবধি কিন্তু সংখ্যাটা, এই কে অবধি কিন্তু সংখ্যাটা, ঠিক আছে। এই 6টাকে ধরে নিও না। তাহলে এই যে 2413112 দেখো কোনো সংখ্যা যদি 6 দিয়ে বিভাজ্য হয়, ধরো 6 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো কী কী আছে? 36, 96, তারপর হচ্ছে 126, এরকম যত সংখ্যা আছে দেখবে যেই সংখ্যাগুলো 6 দিয়ে বিভাজ্য যাবে তার লাস্টের সংখ্যা কত হবে? 6 হবে সবসময়। কী হবে? 6 হবে। তাহলে আমি বলতে পারি কে এর সর্বোচ্চ মান কত হবে? কে এর সর্বোচ্চ মান হবে 6। এটা 6-এর ডিভিজিবিলিটি রুল, কিন্তু যে সমস্ত সংখ্যাগুলো 6 দিয়ে বিভাজ্য হয় তাদের শেষ সংখ্যা 6 দিয়েই তৈরি হবে। তুমি এমন 206 যত গুণিতক করতে থাকো, দিন সকালবেলা ঘুমের দিয়ে ওঠার পর 1 ঘন্টা, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টা, সব 6 দিয়ে গুণ করতে থাকবে, দেখো লাস্টে সব 6 আসছে, ঠিক আছে। পরেরটা দেখো বলছে রেনু নম্বর ভুলভাবে 9-এর জায়গায় 99 লেখা হয়েছে। এই ত্রুটির কারণে ক্লাসের গড় নাম্বার প্রকৃত গড়ের থেকে 2.25 বেশি ছিল। তাহলে ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তাহলে দেখো রেনু পেয়েছে 9, লেখা হয়েছে 99, তাহলে বেশি লিখেছে কত? 90 বেশি লিখেছে। তাহলে এই 90 সবার কাছে কত করে গেছে? 2.25 করে ফেরত গেছে। তাহলে আমি যদি 90কে 2.25 দিয়ে ভাগ করে দিই, 2.25 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমি আমার জনসংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো এইখানে যদি আমি 4 দিয়ে গুণ করি, এটাও যদি উপর নিচে 2 জায়গায় 4 দিয়ে গুণ করি, তাহলে পয়েন্টটা সরে যাবে। তাহলে কী হবে? 90 গুণ 4/9 হয়ে যাবে এটা। তাহলে এটা কাটলে 10, তাহলে 4 10কে 40, তাহলে অ্যান্সার কত হবে? কতজন ছিল? 40 জন। পরেরটা বলছে দুটি সংখ্যার যোগফল 72, যদি 3:5 অনুপাতে হয় তাহলে দুটি সংখ্যার মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করো। তাহলে 5 অনুপাত হচ্ছে 3:5, তার মানে যোগফল কত হবে? 8। এই 8-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 72, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 9। এবার দেখো এদের মাঝখানে পার্থক্য কত? 2-এর পার্থক্য। তাহলে 1-এর ভ্যালু যদি 9 হয় তাহলে এদের পার্থক্য কত? 9 গুণ 2 সমান কত হবে? 18। দেখো এই অঙ্কটা বলছে x সমান 2 + √3/2 - √3। তো এটা অঙ্ক তো ছোটোবেলায় করেছিলাম কর্ণী নিরসন, সেইভাবেই করতে হবে। কর্ণী নিরসন থাকলে কি হয়? যে নিচের যেটা আছে এর বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হয়। তাহলে উপর নিচে যদি আমি গুণ করি তাহলে দেখো কীরকম হবে? 2 + √3 × 2 + √3/2 - √3, 2 + √3। দেখো এই টার্মটা, এই যে এটা কিন্তু a² - b² এর সূত্রে চলে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এটা কি হবে? উপরে হবে 2 + √3 এর হোল স্কোয়ার, আর নিচে হবে 2² - √3 তার হোল স্কোয়ার। তাহলে x সমান কী হবে? দেখো এটা হচ্ছে 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর √3² হচ্ছে 3, তার মানে কী হবে? আলটিমেটলি 4 - 3 1 হয়ে যাবে। তাহলে 1 লেখাও যা, নিচে না লেখাও তাই। তাহলে আমি বলতে পারি x সমান হবে x সমান হবে 2 + √3 তার হোল স্কোয়ার। তাহলে 2 + √3 তার হোল স্কোয়ার মানে হচ্ছে এটা a + b তার হোল স্কোয়ারের আকারে ভাঙতে হবে। a + b তার হোল স্কোয়ারে ভাঙলে 7 + 4 √3 আসবে।
তাহলে এটা যদি 7+4√3 আসে তাহলে 7টাকে আমি ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে দেখো আমার এসেছিল হচ্ছে x সমান 7+4√3। এবার 7টাকে যদি আমি এই পাশে পাঠাই x-7 হবে, x-7 সমান 4√3। কিন্তু আমার কাছে চেয়েছে কি x-7 তার হোল স্কোয়ার। এবার এটার হোল স্কোয়ার করবো, উভয় পাশে হোল স্কোয়ার করে দেবো। তাহলে এটা কী হবে 4/4√3 তার হোল স্কোয়ার। তাহলে 4√3 তার হোল স্কোয়ার করলে কী হবে 48 ইন্টু তাহলে এটা স্কোয়ার করলে কী হবে 48 হবে। ঠিক আছে, অ্যান্সার 48। দেখো পরের কোশ্চেনে যাই। বলছে আবার দেখো নল চৌবাচ্চার একটা কোশ্চেন। বলছে এ নল 8 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্কের 50% পূর্ণ করতে পারে, 4 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্কের 50% পূর্ণ করতে পারে, এবং বি নল 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক সম্পূর্ণ করতে পারে। দেখো এ নল যদি 4 ঘন্টা একটা ট্যাঙ্কের 50% পূর্ণ করে তাহলে মানে কমপ্লিটলি ফিল করতে কতক্ষণ লাগবে, দ্বিগুণ সময় লাগবে। তাহলে এ নলের 50% ফিল করতে যদি 4 ঘন্টা লাগে তাহলে দ্বিগুণ ফিল করতে হবে 8 ঘন্টা। একইভাবে এখানে বলে দিয়েছে বিয়ের লাগে 12 ঘন্টা, বিয়ের তো বলেই দিয়েছে 12 ঘন্টা, এখানে তো এক্সট্রা কিছু করার নেই। এখানে এটা বিয়ের কত হবে 12 ঘন্টা। এবার বলছে তাহলে সম্পূর্ণরূপে একসাথে যদি চালানো হয় তাহলে খালি ট্যাঙ্কটি ভর্তি করতে কতক্ষণ লাগবে, তো একদম বেসিক অঙ্ক। এবার 24, এটা 3, এটা 2, তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে 3 আর 2 যোগফল 5। তাহলে কতক্ষণ লাগবে 24/5, 24/5 মানে হচ্ছে 4.48 ঘন্টা, 4 ঘন্টা 48 মিনিট। দেখো বলছে a প্লাস বি এর সর্বাধিক মান নির্ণয় করো যাতে একটি সংখ্যা 8 অঙ্কের সংখ্যা 15 দ্বারা বিভাজ্য হয়। দেখো একটু আগে একটা অঙ্ক করালাম যেখানে তোমরা 6-এর ডিভিজিবিলিটি রুল শিখলে, এইবারের অঙ্কটা আসবে 5-এর ডিভিজিবিলিটি আর 3-এর ডিভিজিবিলিটি রুল। দেখো যেই সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হবে তার লাস্টে অথবা হয় 0 থাকবে নয় 5 থাকবে। দেখো যেই সংখ্যাগুলোর লাস্টে 0 যেমন 10, 20, 30 এগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, আবার যেগুলোর লাস্টে 5 তাহলে আমরা বলতে পারি সেগুলো 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এবার বলেছে দেখো এ বি এর সর্বাধিক মান কত হবে। তাহলে সর্বাধিক মান কত হবে, আগে 5 বি এর ভ্যালু 0 ধরে নিই, বি এর ভ্যালু 5 ধরে নিই। তাহলে দেখো 4, 5, 2, 3, a 6, 0, 5 এটা চলে গেল। এবার বাকি হচ্ছে আমাদের 3 দিয়ে বিভাজ্য করতে হবে, তাই তো। 15কে ভেঙে একটা পেয়েছি 5 আর একটা পেয়েছি 3। তাহলে দেখো এবার 3-এর বিভাজ্যতার নিয়ম আর 9-এর বিভাজ্যতার নিয়ম অনেকটা সেম। এগুলোকে সাম অফ ডিজিটকে, এগুলো ডিজিটগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে 6, 5, 11, 11 আর 3 14, 14 আর 2 16, 16 আর 5 21, 21 আর 4 25। তাহলে এটা কত হচ্ছে 25 প্লাস a, এটাকে 3 দিয়ে বিভাজ্য করব। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে বিভাজ্য করি তাহলে এটা কত হচ্ছে দেখো, যদি আমি 3 দিয়ে বিভাজ্য করি তাহলে এটা হচ্ছে 24 অবধি ভাগ চলে যাচ্ছে। তাহলে ভাগশেষ থাকছে কত 1 প্লাস a, তাই তো। এবার ম্যাক্সিমাম নাম্বার আমাকে নিতে বলেছে, কি বলেছে ম্যাক্সিমাম নাম্বার। তাহলে দেখো আমি যদি এর ম্যাক্সিমাম নাম্বার 8 বসাই তাহলে 8 বসালে কি হবে 1 প্লাস 8 সমান 9। এই যে 9টা হলো, এই 9টাও 3 দ্বারা বিভাজ্য, তাই তো। তাহলে আগে যখন লাস্টে প্রথমে বি পেয়েছিলাম 5 আর এ পেয়েছি 9, তাহলে এ প্লাস বি কত হবে 9 প্লাস 5, সরি 9 প্লাস 5 কেন, এ তো এর ভ্যালু হচ্ছে 8, সরি। তাহলে 8 প্লাস 5 সমান হবে অ্যান্সার 13 হবে। ঠিক আছে, কোশ্চেনটা উড়ে গেছে। বলছে অভ্র এ থেকে বিতে 74 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ভ্রমণ করে এবং বি থেকে এতে ফিরে আসে একই পথ দিয়ে। বলছে অভ্র এ থেকে বিতে যায় 74 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং ভ্রমণ করে বি থেকে এতে ফিরে আসে একই পথ দিয়ে। তাহলে এই দ্বিপথ ভ্রমণে গড় গতিবেগের সূত্র হচ্ছে, দেখো যদি ধরলাম আমি গেল v1 গতিবেগে, ফিরল v2 গতিবেগে,
তাহলে গড় গতিবেগ হবে 2 ইন্টু v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2। এই ফর্মুলাতে করলে অঙ্কটা হয়ে যাবে। এটা আমি আর করালাম না, বেসিক অঙ্ক একদম। পরেরটা দেখো, বলছে একটি ঋণাত্মক সংখ্যার বর্গ সংখ্যাটির 5 গুণের চেয়ে 6 বেশি। তাহলে আমি ধরলাম ঋণাত্মক সংখ্যাটি এক্স, ঋণাত্মক সংখ্যাটি এক্স, তাহলে এই সংখ্যাটার বর্গ মান হচ্ছে এক্স স্কোয়ার। এই সংখ্যাটির 5 গুণের চেয়ে 6 বেশি, তাহলে এরকম একটা কিছু হবে। তাহলে এবার এটাকে এদিকে নিয়ে আসলে দেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 সমান সমান 0। একটা কোয়াড্রেটিক ইকুয়েশান আসলো। এই কোয়াড্রেটিক ইকুয়েশানে এবার তুমি মিডিল টার্ম করতে পারো, অথবা দেখো সবসময় মিডিল টার্ম করতে হবে এমন কোনো কথা নেই, পরীক্ষার আমাদের কাছে অপশান থাকে, ঠিক আছে? অপশান টেস্ট করো, ফার্স্টে 6 বসাবো। তাহলে এক্সের ভ্যালু যদি 6 বসাই তাহলে 36 মাইনাস 30 মাইনাস 6, তাহলে আমি বলতে পারি অ্যান্সার 0 আসবে। তাহলে আমি যদি এক্সের ভ্যালু 6 বসাই তাহলে আমার অ্যান্সার 0 আসবে। তাহলে আমি বলতে পারি এক্সের ভ্যালু কত হবে 6, তাহলে ধনাত্মক সংখ্যাটি হবে কত 6, ঠিক আছে? পরেরটাই যাচ্ছি। বলছে 30 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মিনার থেকে একজন ব্যক্তি 30 ডিগ্রি অবনতি কোণে একটি বাচ্চাকে ভূমিতে খেলতে দেখলো। বলছে মিনারের পাদদেশ এবং বাচ্চার মধ্যে দূরত্ব নির্ণয় করো। দেখো আবার চিত্র প্রদর্শনের সময় এসে গেছে। এই সুন্দর ছবি। তাহলে ধরলাম এটা হচ্ছে লেন্থ। বলছে এ বি সি নাম দিলাম। লোকটি এখান থেকে একটা বাচ্চাকে দেখছে, বাচ্চাটা আছে এই সি পয়েন্টে, ঠিক আছে? বলছে তার অবনতি কোণ মানে হচ্ছে এই কোণটা, অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে রয়েছে অবনতি কোণ। দেখো আমরা এই ট্রায়াঙ্গেলের প্রপার্টি যখন পড়েছিলাম ছোটোবেলায়, জানতাম যে যখন এরকম জেড আকারের কোনো কোণ থাকে এই কোণের ভ্যালু আর এই কোণের ভ্যালু সেম হয়। তাহলে এই কোণগুলোকে কী বলা হয়? একান্তর কোণ বলে। তাহলে এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও কত হবে? 30 ডিগ্রি একান্তর কোণের হিসাবে। তাহলে দেখো বলছে 30 মিটার, এ বির লেন্থ বলেছে 30, ঠিক আছে? তাহলে বিসির লেন্থ চেয়েছে আমার কাছে। তাহলে tan 30 ভ্যালু যদি আমি জানি তাহলে এখান থেকে আমি ইজিলি বার করতে পারবো। তাহলে আমি tan 30 আমি বলতে পারি tan 30 ডিগ্রি সমান সমান এবি বাই বিসি, তার মানে এবি হচ্ছে 30 আর বিসি হচ্ছে এক্স ধরে নিলাম। তাহলে tan 30 হচ্ছে কত? 1/√3 সমান সমান 30 বাই এক্স। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব কত হবে? 30√3 হচ্ছে অ্যান্সার। আরেকটা এই অঙ্কটা আরেকটাভাবে করতে পারো, দেখাচ্ছি। ধরো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এটা মনে রাখবে tan 30 ডিগ্রি যদি এটা হয় তাহলে এটা হবে 1, এটা হবে √3, এটা হবে 2 যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে? আর সেমভাবে যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটা কী হবে? এটা √3, এটা 1, এটা 2, ঠিক আছে? আরেকটা দেখাচ্ছি। দেখো এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই বাহুটা হবে 1, এই বাহুটাও হবে 1, আর এটা হবে কত? √2। এই তিনটে মনে রেখে দেবে, ব্যাস, তাহলেই আর তোমার ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্সে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? পরেরটা এটা তো সরল করো, সরল তো ইজি করে নেবে, এটা একদম সোজা আছে। তাহলে দেখো এটা করি। 0.25 মানে হচ্ছে 0.5 প্লাস 2 ইন্টু 0.0049 মানে হচ্ছে 0.07 মাইনাস 0.3 ইন্টু 0.3, তাহলে এটা কত হচ্ছে? 0.5 প্লাস 2 ইন্টু 0.07, 2 ইন্টু 0.07 মানে হচ্ছে 14/100, 2 ইন্টু 0.07 মানে হচ্ছে 14/100, তার মানে কত হবে? 0.14 মাইনাস এটা 0.33 করলে কত হবে? 0.9, তাহলে দেখো তো 0 আসছে মনে হচ্ছে না,
এইটা আসবে অ্যান্সার, এটা করলে এটা আসবে অ্যান্সার। ঠিক আছে, পরেরটা বলছে একজন ব্যক্তি স্থির জলে 11 কিলোমিটার বেগে নৌকা চালাতে পারে। স্রোতের গতি যদি 5/6 মিটার পার সেকেন্ড হয়, তাহলে উজানে 36 কিলোমিটার দূরে নৌকা চালাতে, উজান মানে হচ্ছে স্রোতের বিপরীতে, ঠিক আছে। তাহলে দেখো আগে নৌকার গতিবেগটাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাই, তাহলে 5/6 ইন্টু 18/5, কাটাকাটি করলে 3, তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখো যখন নৌকা বিপরীত দিকে চলে, স্রোতের বিপরীত দিকে, তাহলে কি হয়, নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগ বিয়োগ হয়, তাহলে নৌকার গতিবেগ 11, তার থেকে স্রোতের গতিবেগ 3 বিয়োগ হলে গতিবেগ হবে কত, আপেক্ষিক গতিবেগ 8 কিলোমিটার, মানে স্রোতের বিপরীতে গতিবেগ কত হবে, 8 কিলোমিটার। এবার 8 কিলোমিটার স্পিডে 36 কিলোমিটার যাবে কতক্ষণে, তাহলে 36/8, 4×8 = 32 হচ্ছে 4.5, 4 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। ঠিক আছে, পরেরটা বলছে একটি ঘনকের প্রধান কর্ণ হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে ঘনকের আয়তন নির্ণয় করো। দেখো এখানে তো 3D ছবি দেখানো সম্ভব না, আমি 2D দেখাচ্ছি। এরকম ধরনের একটা ঘনক, এটা 2Dতে ভেবে নাও না, 3D দেখাচ্ছি। দেখো এই হচ্ছে একটা ঘনক, ঠিক আছে। এই ঘনকের এটা হচ্ছে একটা কর্ণ, এটা এখান থেকে হবে, এটা হচ্ছে কি একটা কর্ণ। তাহলে ঘনকের কর্ণ হচ্ছে a√3, যেখানে a হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে a√3 ভ্যালু বলে দিয়েছে 12, তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 12/√3, তার মানে হচ্ছে 4√3। আচ্ছা, ঘনকের ক্ষেত্রফল হচ্ছে, ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a³, তার মানে 4√3 তার হোল কিউব করলে কত হবে, দেখো 4 মানে হচ্ছে 48, √48 তার হোল কিউব, মানে কত হবে 48 ইন্টু 4√3, তাহলে 192√3 হবে অ্যান্সার। ঠিক আছে, এটা বোঝা গেল। পরেরটায় বলছে একজন ডিলার একটি জিনিসের চিহ্নিত মূল্যে 16% ছাড় দেয়, পরে 403.2 পয়সায় বিক্রি, 403 টাকা 2 পয়সায় বিক্রি করে। বলছে যদি কোনো ছাড় না দিত তাহলে বস্তুর উপরে তার লাভ হতো 28%, তাহলে বস্তুটির ক্রয়মূল্য কত। তাহলে দেখো আমি ধরলাম 100 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, তাহলে 16% ছাড় দিয়ে কত টাকায় বিক্রি করে, 84 টাকায়। তাহলে আমি কাটাকাটি করতে পারি, এটা হচ্ছে 25, হচ্ছে 21। তাহলে বলছে এই 21-এর ভ্যালুই কোশ্চেনে বলেছে 403.2, তাহলে এটাকে ভাগ করলে কত হবে, 403.2 এটা 9 বারে যাচ্ছে, তাহলে এটা হবে একের ভ্যালু হবে 19.2, তাহলে একের ভ্যালু যদি 19.2 হয়, তাহলে 25-এর ভ্যালু কত হবে, তাহলে 19.2 এর সাথে 25 গুণ করে দেবো, তাহলে গুণ করে দিলে কত হবে, 480 পেয়ে যাব 25-এর ভ্যালু। তাহলে 25-এর ভ্যালু কত হয়ে যাবে, 480, এটার সাথে 25 গুণ করে দিলে কত পাবো, 480 পাবো। ঠিক আছে, ও সরি, এখনো অঙ্কের উত্তর হয়নি। আচ্ছা না, বলছে যদি আমি ছাড় না দিতাম তাহলে এটা পেতাম, ছাড় না দিলে মূল্যের উপরে 28% লাভ পেতাম। তাহলে 28% লাভ মানে হচ্ছে 100 টাকায় যদি আমি একটা বস্তু কিনি, 100 টাকায় যদি একটা বস্তু কিনি, তাহলে সেটা হবে 128 টাকায় পাবো।
এখানে কোশ্চেনে 128-এর ভ্যালু বলেছে 480, তাহলে 100-এর ভ্যালু কত হবে বার করতে বলেছে। তো আমার যতদূর মনে হচ্ছে $375 হবে অ্যান্সার। ঠিক আছে, পরেরটা যাচ্ছে। বলছে 4750 4750 টাকায় বার্ষিক সরল সুদে একটি নির্দিষ্ট হারে বিনিয়োগ হলে 5.5 বছরে পর মেয়াদ পূর্তিতে সুদ আসল হবে এত টাকা, তাহলে সুদের বার্ষিক হার কত ছিল? তাহলে দেখো, টাকা রেখেছিল 4750 টাকা, পেয়েছে কত? 6448 টাকা। তাহলে কত বেশি পেয়েছে? তাহলে 6840 টাকা পেয়েছে কত টাকা রেখে? 4750 টাকা রেখে। তাহলে 0901, তাহলে কত পেয়েছে? 1090 টাকা পেয়েছে। তাহলে 1090 টাকা কত বছরে পেয়েছে? 5.5 বছরে পেয়েছে 1090 টাকা। তাহলে 1090 টাকা, 1090 টাকা যদি 5.5 বছরে পায়, তাহলে 1 বছরে কত টাকা পাবে সেটা বার করি। এটা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো, এটা হচ্ছে 5.5 বছরের সুদ। ঠিক আছে, তাহলে দেখো সুদ হচ্ছে 1090 টাকা। তাহলে আমরা জানি আই সমান সমান পিটিআর বাই 100, তাহলে ইন্টু 100 সমান সমান 4750 ইন্টু 5, 5.5 বছর তো, হ্যাঁ 5.5 ইন্টু এক্স। এটা করলে পাবো 8.5 পাবো, 8.5% পাবো অ্যান্সার। ঠিক আছে, এটা কাটাকাটি করলে এক্সের ভ্যালু আসবে 8.5%। তো পরের অঙ্কটায় যাচ্ছি। বলছে কিরণের বিয়ে হয় 20 বছর আগে। আজ কিরণের বয়স আর তার বিয়ের বয়স সময়ের বয়সের 11/7 গুণ। বলছে কিরণের বিয়ে হয় 20 বছর আগে, তার মানে যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল 7। আমি এজে বলছি না, রেশিওতে বলছি। বয়স ছিল 7, এখন হয়েছে কত? 11। তাহলে মাঝখানের গ্যাপ কত? 4। এই 4-এর ভ্যালু কোশ্চেনে বলেছে 20, 1-এর ভ্যালু কত হবে? 5। তাহলে বিয়ের সময় কত বয়স ছিল? 5 × 7 = 35, এখন কত হচ্ছে? 5 × 11 = 55। তাহলে কিরণের বয়স এখন থেকে 10 বছর পরে কত হবে? তাহলে এখন থেকে 10 বছরের পরে হবে, তাহলে এখন বয়স কিরণের বয়স হচ্ছে 55, তাহলে এখন থেকে 10 বছর আগে হবে আরও 10, তার মানে কত হচ্ছে? 65। বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন কত? তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল হচ্ছে 2/3 পাই আর কিউব, তার মানে 2/3 পাই, আর হচ্ছে 3, 3-এর কিউব হচ্ছে 9, তাহলে এটা 9 দিয়ে 3-এর কিউব হচ্ছে, 3-এর কিউব হচ্ছে 27, একবারে কাটাকাটি করে 9 হবে। তাহলে 9 দুগুণি 18 পাই হবে কি তোমাদের অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এটাই লাস্ট অঙ্ক। বলছে এ এবং বি 18,750 টাকাতে একটি কাজ করার দায়িত্ব নেয়। এ 20 দিনে করতে পারে, বি 30 দিনে করতে পারে।
সি এর সাহায্যে তারা 8 দিনে কাজটি শেষ করে। তাহলে দেখো এ যদি একা করে, কাজটি করতে পারে 20 দিনে, বি যদি করে তাহলে করতে পারে 30 দিনে, আবার এ প্লাস বি প্লাস সি এরা যদি করে তাহলে করবে 8 দিনে। তাহলে এটা হচ্ছে 120, তাহলে 6 4 এটা হচ্ছে 15। তাহলে দেখো এ একদিনে 6 ইউনিট কাজ করে, বি একদিনে 4 ইউনিট কাজ করে, আর এ বি সি একদিনে 15 ইউনিট কাজ করে। দেখো এ আর বি 6 আর 4 10 ইউনিট কাজ করছে, তাহলে সি কতটা করবে? সি করবে 15 মাইনাস 10, 5 ইউনিট কাজ, তাই তো? তাহলে সিকে কত বেতন দিতে হবে? দেখো এই টাইপের যে বেতনের কেসটা হয়, যার যেরকম এফিসিয়েন্সি হয়, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 6, বি এর এফিসিয়েন্সি 4 আর সি এর এফিসিয়েন্সি 5, তাহলে হচ্ছে 6:4:5, এটাই হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে টাকাও এই অনুপাতেই ভাগ হবে, এফিসিয়েন্সির অনুপাতেই টাকা ভাগ হবে। তাহলে এদের যোগফল হচ্ছে 15। তাহলে আমি বলতে পারি 15-র ভ্যালু কোশ্চেনে বলেছে 18,750। তাহলে একের ভ্যালু কত হবে? 1,2,5,0। তাহলে একের ভ্যালু হচ্ছে 1250 টাকা। তাহলে সিকে কত দিতে হবে? তাহলে সিকে দিতে হবে এর 5 গুণ, তার মানে হচ্ছে 6,2,5,0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর শেয়ার করতে ভুলো না। তোমাদের যারা বন্ধুরা আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও। ঠিক আছে, আশা করি তোমরা পিডিএফগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাবে এবং পড়াশোনার প্রতি এগিয়ে যাবে।